এবং এটা তারেক রহমান আমি আজকে লিখে দিয়ে গেলাম, তারেক রহমান থাকতে পারবে না যদি সংস্কার বাস্তবায়ন না করে। ছাত্রদল যুবদল তো অনেক পরের কথা। আগে ছাত্রলীগ রামদাদিয়া কোপাইতো হলো জগন্নাথে, এখন হলো ছাত্রদল কোপাচ্ছে। আগে হলো যুবলীগ কোপাইতো, এখন হলো যুবদল কোপাচ্ছে। ফলত আমরা এই ব্যবস্থা যে এটার হলো পরিবর্তন চাই। পরিবর্তন যদি করতে হয় আমাদের সামনে একটাই ওয়ে, সেটা হলো বিএনপি সরকারের পতন করাইতে হবে। হয়তো বিএনপি সরকারের পতন, অথবা বিএনপিকে সংস্কার মেনে নিতে হবে। যদি মেনে না নেয় তাহলে বাংলাদেশে অবশ্যই তাদের পতন হবে। এবং আমরা যখন এই প্রোগ্রামে চলাকালীন ঠিক সেই সময়ে পুরো বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব চলছে। আপনারা জানেন ইতিমধ্যেই জগন্নাথের যিনি নির্বাচিত জিএস, তার উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছেন। ঢাকালিয়ার ওইখানে সন্ত্রাসীরা মারামারি করছে, মারামারি না হামলা চালাচ্ছে। মারামারি হলো দুই পক্ষের মধ্যে, আর এক পক্ষ যদি হামলা চালায় ওটা মারামারি হয় না। ঢাকা কলেজও হয়তো বা একটু পরে শুরু হবে, এই জন্য শুরু হয়ে গেছে। আচ্ছা, আমরা আজকে এখানে একসাথে হয়েছি যখন আজকে 4 তারিখ। আমি যদি 2024-এ ফেরত যাই, ঠিক এই সময়টাতে কারফিউ জারি হবে। আর্মি আমাদেরকে বলল যে আপনাদেরকে শাহবাগ ছেড়ে চলে যেতে হবে, যেই কোনো মূল্যে আমাদেরকে থাকতে দিবে না, অতর্কিত হামলা চালানো হবে। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যদি ক্যাম্পাসের ভিতরে যাই তাহলে একটা পুরো রাতে একটা ম্যাসাকার চালানো হবে, আর যদি থেকে যাই তাহলে ম্যাসাকার চালানো হবে শাহবাগে। আমার মনে আছে আমি আর নাহিদ ছিলাম, আরো 4-5 জন ছিলাম। পুরো ঢাকাতে সব বাসায় ফোন দিয়েছিলাম, কেউ বাসায় জায়গা দেয় নাই। এখন অনেক বিপ্লবী বের হয়েছে। পরবর্তীতে আমরা একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। তো সেই 2024-এর 4 তারিখ আর জগন্নাথ ভার্সিটিতে যা চলতেছে 4 তারিখের মধ্যে 2 বছর পরে কোনো পার্থক্য দেখি না আর কি, একইভাবে চলতেছে। আজকে এখানে প্রোগ্রামে উপস্থিত আছেন ডাকসুর সম্মানিত বিপি এবং এই ক্যাম্পাসের সম্মানিত অধ্যক্ষ সাহেব, আসাতিজে কারাম, তালাবে এজাম। আমি পড়াশোনা করেছি দারুন নাজাতে। আমি ঢাকাতে মীর হাজারীবাগ ক্যাম্পাসে ভর্তি হইতে আসছিলাম। পরে আমি ওইখানে একটু ঢুকবো, দেখি মীর হাজারীবাগে মারামারি চলতেছে। মানে যেদিন ভর্তি হইতে আসছিলাম, পরে এলাকা থেকে বের হয়ে অন্যদিকে চলে গেছি। পরে শুনলাম যে আরেকটা মাদ্রাসা ভালো আছে, সেটা হলো দারুন নাজাত, ওইখানে ভর্তি হয়েছিলাম। তো আমাদের পরীক্ষার হল ছিল হলো মীর হাজারীবাগ এই ক্যাম্পাসে। এবং মীর হাজারীবাগে হলো আইসা শুনছি এখানে বিপি আছে, টঙ্গীতেও বিপি আছে, কিন্তু আমরা দারুন নাজাতের বিপি জিএস কিছু পাই নাই। এটা আমাদের দুর্ভাগ্য। তো আপনারা তো একদম শুরু থেকেই যে কিভাবে নতুন লিডারশিপ সৃষ্টি করা যায় চর্চাটা করে থাকেন। পরবর্তীতে মীর হাজারীবাগের এখানে আমি কোচিংও করেছিলাম, অনেক শিক্ষকের সাথে মেশার সুযোগ হয়েছিল। টঙ্গী ক্যাম্পাসেও গিয়েছিলাম, সেখানে অনেক শিক্ষকের সাথে মেশার সুযোগ হয়েছিল। দারুন নাজাতেও অনেক শিক্ষকের সাথে মেশার সুযোগ হয়েছিল। আলহামদুলিল্লাহ, যারা বিশেষত 4-5টা ক্যাম্পাস, যেমন হলো জামিয়া কাসেমিয়া, জামিয়া আহমেদিয়া সুন্নিয়া, যারা হলো দ্বীনের মডার্ন যে এডুকেশন, দুইটার সমন্বয়ে, এগুলো কি আসে না, সমন্বয়ে বাংলাদেশে একটা খুব ভালো জায়গা নিয়ে যাচ্ছেন। আমরা পরে যখন ক্যাম্পাসে আসলাম, আমাদের মধ্যে আবার এই 5টা-6টা ক্যাম্পাসে যারা ছিল তাদের মধ্যে আবার একটা বন্ডিং হয়ে উঠত। এবং দেখা গেছে যারা টপার ছিল ইউনিভার্সিটিতে সবগুলো এই ক্যাম্পাসগুলো থেকেই থাকতো। আমাকে কালকে বিপি সাহেব বললেন এখানে আসার জন্য। আমি ওনার নির্দেশ ক্রমে এখানে চলে আসলাম, কারণ এখানে এসে মনে হচ্ছে যে আমি আবার সেই ক্যাম্পাসে আছি। তো এটা ভালো লাগলো যে আপনাদের সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। আমি চেয়েছিলাম যে অন্য লাইনে যাব, একাডেমিয়াতে, কারণ সাইয়দ কুতুব, কারজাবি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের বইগুলো আমার অনেক বেশি পড়া ছিল। নাসিরউদ্দিন আলবানী, ওনার বইগুলো আমি বেশি পড়তাম দারুন নাজাতে থাকাকালীন।
আমার একজন শিক্ষক ছিল, যদিও দারুণ না, যেত ওই বইগুলো পড়া যেত না ওইভাবে। তো ওইখান থেকে দেখা গেছে যে একাডেমিয়াতে কাজ করব, ক্যাম্পাসে আসব, কিন্তু জীবনের গতিবেগে একাডেমিয়া থেকে অন্যদিকে ছিটকে পড়লাম। তো এখন হলো রাজপথের একাডেমিয়াতে আছি, যেখান থেকে প্রতিনিয়ত শিখছি। সেই শেখার মধ্যে হলো কখনো রক্ত ঝরছে, যেগুলো আগে বইয়ের মধ্যে পড়তাম, এখন সরাসরি এগুলো এক্সপিরিয়েন্স করছি। আমাদের ক্যাম্পাসে এসে যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি তো আবার এই ডি ইউনিট দিয়ে হলো বিজনেস ফ্যাকাল্টিতে চলে আসছি। ওই জায়গায় আমার একটা অনুভূতি সৃষ্টি হয়েছে যে মাদ্রাসা সেক্টরে কমার্স সেকশনটা চালু করা যায় কিনা। সায়েন্স আছে, এবং আমাদের দারুণাজার থেকে মিল্লাত অথবা যে কোনো জায়গা থেকে সায়েন্স থেকে প্রচুর পোলাপাইন হলো বুয়েট মেডিকেলের চান্স পাচ্ছে। তো ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে বা আল্লাহ সুযোগ দিলে 11 দলীয় জোট অথবা এনসিপি, যেভাবে হোক না কেন, আমি নিজে পার্সোনালি এটা চেষ্টা করব। কারণ যেহেতু কোরআনে এসেছে আহাল্লাল্লাহ, চালু হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। কারণ কমার্সে আমি যেটা গিয়ে দেখেছি, আমরা একদম 3 থেকে 4 জন স্টুডেন্ট ছিলাম। তো এটা খুবই ভালো দিক, যেহেতু কোরআনে এসেছে যে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। মাদ্রাসা সেক্টরে যারা আছেন অনেকেই ব্যবসা বাণিজ্যে নিয়োজিত আছেন, অথবা আমি যখন বাইরের কান্ট্রিগুলোতে যাই সেখানেও অনেকটা দেখতে পাচ্ছি। কিন্তু এটা প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার কারণে অনেক জায়গা থেকে পিছিয়ে যেতে হয়। এটা সলভ হয়ে গিয়েছে। এটা যারা করেছেন আল্লাহ তাদেরকে জাযা দান করুন। এখন আমাদের ভবিষ্যৎ কর্তব্য কি? ভবিষ্যৎ কর্তব্য হলো, বাংলাদেশ হলো একটা আজাদির ভূমি। এই আজাদির ভূমিতে অনেক মানুষ লড়াই করে গিয়েছেন। 47-এ লড়াই করে গিয়েছেন, 71-এ লড়াই করে গিয়েছেন, 90-তে লড়াই করে গিয়েছেন, এবং পরবর্তীতে 24-এ লড়াই করেছেন। আমরা কি রাজনীতিটা প্রপোজাল দিচ্ছি, সেই জায়গাটা হলো দায় এবং দরদের, কম্প্যাশনের রাজনীতি। অর্থাৎ আমরা যখন বলি যে উম্মতে মুহাম্মাদি বা দরদি নবী, অর্থাৎ উম্মতের প্রতি অনেক ওনার ভালোবাসা ছিল, দরদ ছিল। সে দরদ থেকে ওনার দায়, অর্থাৎ উনি কেউ কাটা বিছায়া দিচ্ছে পথে, তারপরে হলো দাওয়াত নিয়ে গিয়েছেন। অনেক কষ্ট দিয়েছে, তারপরেও দাওয়াত নিয়ে গিয়েছেন। কেউ ইসলাম কবুল করবে না, তারপরেও ইসলামের প্রচার নিয়ে গিয়েছেন। এই যে দরদ, যে উম্মতকে বাঁচাইতে হবে, হয়তো আমাদের সময়ে এসে আমাদেরও সে দায় এবং দরদ, এই জায়গা থেকে আমরা রাজনীতি করি। এবং এটা পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে সব জায়গাতেই যারা ইথিক্যাল ভ্যালুজের উপরে রাজনীতি করে তারাও এই কথাগুলো বলে থাকে। দ্বিতীয় যে বিষয়টা, বর্তমান বিশ্বে আমাদের 3টা হলো সবচেয়ে চ্যালেঞ্জ অতিক্রম করতে হচ্ছে। একটা হলো ইওলজি, আরেকটা হলো ইকোনমি, আরেকটা হলো আপনাদের জাস্টিস বা ডেমোক্রেসি। অনেকে বলে থাকেন যে আমরা খেলাফতের দিকে যাব, অনেকে বলে থাকেন না যে আমরা ডেমোক্রেসির দিকে যাব। কিন্তু যেটাই যাই না কেন, সেটা প্রত্যেকেরই একটা কাঙ্ক্ষিত মানজিলে মাকসাদ বা উদ্দেশ্য থাকে, সেটা হলো শান্তি কায়েম করা। এখন আমরা মনে করি যে আমাদের রাজনীতি যেটা, সেই জায়গাটা থেকে বাংলার যে সিভিলাইজেশন আছে, আমি যদি মৃত্যুবরণ করি, বাংলার সিভিলাইজেশনকে নিয়ে আমাকে জিজ্ঞেস করা হবে যে তোমার এখানে 18 কোটি মুসলমান আছে, তুমি তাদের জন্য কি করেছ। এ দায় এবং অনুভূতি থেকে আমরা রাজনীতিতে অনেকে জড়িয়ে পড়ি। তারপরে হলো অনেকের সাথে পরবর্তীতে কথা হয়েছে, আমাদের মধ্যে অনেকগুলা বোঝাপড়া ছিল। কেউ মুসলিম বাঙালির হিস্ট্রিতে বইতে ঘাটতে গিয়েছেন, সেখানে তারা পত্রিকা বের করেছেন, এবং প্রত্যেকটা জায়গায় আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে পরে যখন 24-এ একসাথ হই, সেই সময়কালীন শেখ হাসিনা এই বিষয়টা আসলে টের পায় নাই। তো আমাদের ভাইদের সাথে অন্য ভাইদের সাথেও কিছু দ্বিমত হয়েছিল, যা আমরা বলেছিলাম এইভাবে রাজনীতিটা হওয়া উচিত, ওনারা বলেছিল ওইভাবে রাজনীতিটা হওয়া উচিত। আমরা একটু মাঠে কুচকাওয়াজটা বেশি করতাম। কখনো দেখা গেছে যে কাশ্মীর নিয়ে প্রোগ্রাম করতাম, কখনো প্যালেস্টাইন নিয়ে প্রোগ্রাম করতাম, কখনো প্রোগ্রাম করতাম হলো ক্যাম্পাসে হলো ডাকসু নিয়ে, কখনো হলো হলের গেস্ট রুম নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে। যে এই কুচকাওয়াজ করতে 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 একটা সময় হলো আমরা শাহবাগে এসে উপস্থিত হইলাম। শাহবাগে আসার পরে হাসিনা বলতেছে তোমাদের গুলি করা হবে।
তো আমাদের সাথে অনেকে আবার একসাথে হয়েছে, তারা বলতেছে যে বৈষম্য বিলোপ করতে হবে। আমরা বললাম যে বৈষম্য তো বিলোপ হবে যখন হলে স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তন হবে। আমরা কুচকাওয়াজ করতে করতে 3 তারিখ পর্যন্ত পৌঁছলাম। 3 তারিখে অনেকেই বলল যে দফার দাবি কি হবে। অনেকে এখন দফা দাবি লিখে, যে যেভাবে লেখেক না কেন, রেওয়ায়াত বর্ণিত বিভিন্ন রকম হইতে পারে, সেখানে আমরা একটা সুন্দর জিনিস দিলাম যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ফেসিবাদী ব্যবস্থার বিলোপের জায়গায় আমরা বললাম, যখন সোসাইটি নতুনভাবে কনস্ট্রাক্ট করে, সেই সোসাইটিতে নতুন করে একটা ব্যবস্থা নিয়ে আসতে হয়, বা নতুন সংবিধান বা নতুন দলিল নিয়ে আসতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন, সেখানে একটা মদিনা সনদ হয়েছিল এবং পরবর্তীতে চুক্তিও হয়েছিল। সেখানে মদিনার যত আউস খাজরাজ থেকে শুরু করে সবাই কিভাবে নতুন করে বসবাস করবে। তো আমাদের গত ৭১ একটা দলিল হয়েছিল বাংলাদেশে। সেই দলিলটার ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এই 3টি ভিত্তিতে যে রাষ্ট্রের দালিলিক যে প্রমাণ বা চুক্তি গঠন হয়েছিল, সেই চুক্তির পরে 53 বছরে বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানটা সক্রিয়ভাবে কাজ করেছিল। ৭১-এর পরে মুজিব আইসা বলল এই 3টা ভিত্তিতে চলা যাবে না। মুজিব হলো সংবিধানে 4টা জিনিস দিয়ে দিল এবং নিজের একটা রক্ষী বাহিনী বানাইল। মুজিবের পরে যখন জিয়াউর রহমান আসলো, জিয়াউর রহমান এই সংবিধানের একটি পরিবর্তন উদ্যোগ নিয়েছিলেন। সেই সময় একটা ভোটও হয়েছিল, কিন্তু জিয়াউর রহমান সাহস করতে পারেন না এই সংবিধানটা পরিবর্তন করার জন্য। পরবর্তীতে তো এরশাদ এসেছিল, এরশাদের পর বেগম খালেদা জিয়া এসেছিল। খালেদা জিয়াও কিছু চেষ্টা করেছিলেন। 90-এর যে আন্দোলনটা হয়েছিল, 3 দলের একটা রূপরেখা হয়েছিল, সেখানেও কিছু পরিবর্তনের সুযোগ এসেছিল, সেটাও করা হয় নাই। পরের ইতিহাস তো আপনারা জানেন, শেখ হাসিনা একটানা 17 বছর ছিল। 17 বছর থাকার পরে যখন এই পুরো ব্যবস্থাটা ভেঙে পড়লো, তখন আমরা বলছি যে আমাদের একটা নতুন ব্যবস্থার মধ্য দিয়ে যাইতে হবে। এই সামাজিক চুক্তি লাগবে, যে সামাজিক চুক্তির আয়তায় হলো আমাদের খুনিরা থাকতে পারবে না, শেখ মুজিবের রক্ষী বাহিনী থাকতে পারবে না, আমাদের উপরে যে ভারত রাষ্ট্র প্রতিনিয়ত আমাদের আজাদিকে নিয়ে যাচ্ছে, সেই ভারত রাষ্ট্রের এখানে ইন্টারফেয়ারেন্স থাকতে পারবে না। আমরা সেই জায়গাটার নাম বললাম নতুন বন্দোবস্ত, যেটাকে ইংরেজিতে বলে নিউ সেটেলমেন্ট। এই নিউ সেটেলমেন্টের জায়গাটা বিশ্ব বহু রাষ্ট্র হয়েছে। যেমন আপনারা ধরেন কোরিয়া, দক্ষিণ কোরিয়া এখন 5th রিপাবলিকে আছে। তারপরে নেপালের উদাহরণ আসেন, নেপালেও তারা তাদের মধ্যে নতুন সেটেলমেন্ট করেছে। যুগে যুগে অনেক জায়গায় নতুন সেটেলমেন্ট হয়েছে। সেই সেটেলমেন্টের যখন আমরা কথা বললাম, অনেকে রাজি হইল না যে সেটেলমেন্ট দরকার নাই। কেন দরকার নাই এটা তো আজকে আপনারা বুঝতে পারছেন, যে তাহলে আজকে হলো রামদা দিয়ে কাউকে কোপাইতে পারবে না। এই রামদা দিয়া কোপানোর জন্য ওই সময় হলো বিএনপি হলো নিউ সেটেলমেন্টে যায় নাই। এবং এই গণ অভ্যুত্থানের পরে ক্যাম্পাসে দেখেছি সব ছাত্র সংগঠন একসাথে ওই মারামারির জন্য রেডি। পরে আমরা 3 জন গেলাম, সকল ছাত্র সংগঠনকে ডাকলাম। ডাকার পরে প্রায় 15-20টা ছাত্র সংগঠন একসাথে হয়েছিল। হওয়ার পরে সবাই বিক্ষুব্ধ, কে কাকে খাবে, কে কাকে মারবে। আমরা বলতেছি আজকে থেকে ক্যাম্পাসে কোনো মারামারি চলবে না। যেই ক্যাম্পাস থেকে মারামারি করবে তাকেই প্রশাসনের কাছে হ্যান্ড ওভার করা হবে। আমি আর 5 মিনিটে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। সেই সময়কালীন সকল ছাত্র সংগঠনের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে আমরা ক্যাম্পাসে মারামারি করব না। পরবর্তীতে সেই চুক্তি থেকে অনেকে বের হয়ে যায়। বের হওয়ার পরিস্থিতি কিন্তু আজকে এই পর্যায়ে এসেছে যে যাকে ইচ্ছা যেখানে ইচ্ছা মারামারি করা যাবে, সব করা যাবে। এবং পরবর্তীতে যখন সরকার গঠন করা হয়েছিল, সেই সরকারে সকলের অংশগ্রহণ ছিল। সরকারের কয়েকদিন যাওয়ার পরে এক দল বলল যে আমাদের লোক নাই এখানে। এর কয়েকদিন পরে এক দল বলল যে না, আমাদের লোক নাই। পরবর্তীতে দেখলাম ঢাকার রাজপথে হলো খোকাপুত্র ইশরাক নেমে গেল। আন্দোলন করে, সব জায়গায় শুধু আন্দোলন হচ্ছে।
আমি নিজে ডিরেক্টলি 194টা আন্দোলন যেখানে হলো মাঠে গিয়ে কাজ করতে হয়েছে। এখন অনেকে বলবে আমরা তো প্রশাসন না, কাজ করেছিলাম কেন? কাজ করেছিলাম এই জন্য, সবাই মারামারি করে, প্রশাসনে ডিল করতে পারে না। পরবর্তীতে আমরা ন্যায় এবং গণতন্ত্রের ভিত্তিতে একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে তুলে দিলাম, কিন্তু সেখানে কোনো গণতন্ত্রের ছোঁয়া দেখতে পাইলাম না। আমি নিজে এক্সপিরিয়েন্স করলাম যে বাংলাদেশে এই ইলেকশনটা একটা সঠিক ইলেকশন হয় নাই, যেখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং ইঞ্জিনিয়ারিং হয়েছে এখানে একজন রাজসাক্ষী আছেন যাকে হলো ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে। ওই ইলেকশনের আগে আমরা বলেছিলাম আমাদের বাংলাদেশে 3টি জিনিস বাস্তবায়ন করতে হবে। যেহেতু নতুন সংবিধান হয় না, আমরা একটু পিছাইলাম। ঠিক আছে, তাহলে একটা সংস্কার কমিশন হবে, সংস্কার বাস্তবায়ন করতে হবে, এবং যারা 1400 শহীদ হয়েছে তাদের বিচার করতে হবে। সেটাও বাস্তবায়ন হয়নি। আমরা এখন যে পর্যায়ে এসেছি, এই পর্যায়ে শেখ হাসিনার যে আমল, ফ্যাসিস্ট সিস্টেম, তারেক রহমান ওই সিস্টেমের উপরে বসেছেন, বিন্দু মাত্র কোনো পরিবর্তন হয় নাই। আগে ছাত্রলীগ রামদা দিয়া কোপাইতে হলো জগন্নাথে, এখন হলো ছাত্রদল কোপাচ্ছে। আগে হলো যুবলীগ কোপাইতো, এখন হলো যুবদল কোপাচ্ছে। ফলত আমরা এই ব্যবস্থা যে এটার হলো পরিবর্তন চাই। পরিবর্তন যদি করতে হয় আমাদের সামনে একটাই ওয়ে, সেটা হলো বিএনপি সরকারের পতন করাইতে হবে। হয়তো বিএনপি সরকারের পতন, অথবা বিএনপিকে সংস্কার মেনে নিতে হবে। যদি মেনে না নেয় তাহলে বাংলাদেশে অবশ্যই তাদের পতন হবে। আর আমি 1 মিনিটে শেষ করব। তাহলে সেখানে মাদ্রাসা শিক্ষার্থীদের কাজ কি? আমি মনে করি প্রাইভেট, পাবলিক, মাদ্রাসা, বাংলা, আমি এগুলোকে পার্থক্য করি না। শিক্ষার্থী তো শিক্ষার্থী, আবার আলাদা করার কি দরকার আছে? কবে দুঃখজনক হলো, এই অভ্যুত্থানের পরে আমাদের বামপন্থী ভাইয়েরা একটা আলাপ তুলেছিলেন যে প্রাইভেটের শিক্ষার্থীরা হারায়া যাচ্ছে। আমরা সেটার জন্য দৌড়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে গেলাম, কিন্তু ওই ভাইয়েরা জীবনে কখনো বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের তারা হলো 2 চোখ দিয়ে বাংলাদেশে দেখতে পায় না, কারণ তারা বাংলাদেশে অন্ধ। এই গণ অভ্যুত্থানে অনেক স্টুডেন্ট যারা মাদ্রাসা সেক্টর থেকে অবদান রেখেছিল, কখনো তাদের অবদানকে স্বীকার করা হয় নাই, তাদেরকে রাজনীতিতে ওইভাবে হলো আসতে দেওয়া হয় নাই। ভবিষ্যতেও স্বীকার করবে কিনা এটা জানি না। আমি মনে করি এই লড়াইটা মাদ্রাসা সেক্টরে যারা আছেন, আপনাদের লড়াই, এই লড়াইটা আপনাকে কেউ দিয়ে যাবে না। আপনার লড়াই করে আপনার যে ন্যায্য হিস্সা, যে ন্যায্য অধিকার, এটা বাংলাদেশে আদায় করতে হবে। পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। যদি কেউ আদায় করতে না দেয় তাহলে সে অন্যায্যতার বিরুদ্ধে আমাদের ইনশাল্লাহ লড়াই হবে। সে লড়াই ইনশাল্লাহ সকল মানুষ জয়ী হবে। বাংলাদেশের 90% মানুষের যে ভ্যালুজ, এই ভ্যালুজ নিয়ে বাংলাদেশ কায়েম হবে, বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন হবে, আমাদের যে ভাইরা শহীদ হয়েছিল সেই ভাইদের বিচার হবে, এবং বাংলাদেশে আগামী যেই নির্বাচনগুলো আসতেছে সেই নির্বাচনগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। যদি না হয় তারেক রহমানের বিদায় ঘণ্টা বেজে যাবে বাংলাদেশ থেকে। এবং এটা তারেক রহমান, আমি আজকে লিখে দিয়ে গেলাম, তারেক রহমান থাকতে পারবে না যদি সংস্কার বাস্তবায়ন না করে। ছাত্রদল যুবদল তো অনেক পরের কথা, এখন ওনারা রামদা নিয়ে মাঠে নেমেছে, আমরা প্রশাসনের দিকে তাকিয়ে আছি। প্রশাসন যদি এটা নিষ্ক্রিয় করতে না পারে তাহলে তো আমাদের নিরাপত্তা আমরাই নিশ্চিত করতে হবে। সবাই প্রস্তুত হন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।